যুদ্ধবিরতি হলেও উত্তেজনা কমেনি ইরান ইসরায়েলের। খোদ ট্রাম্পই বলছেন দুই দেশের যে কোনো সময় আবার জড়াতে পারে যুদ্ধে। ইসরায়েলে আবারও মিসাইল হামলা চালানো হয়েছে। এই হামলার ফলে আবারও আতঙ্ক ছড়ালো ইসরায়েলে। যুদ্ধের ময়দানে রক্ত ঝরিয়েছেন সেনারা, আর সেই রক্তাক্ত কফিনের সামনে এবার কাঁদলেন কিম জং উন। নিজ দেশের সৈনিকদের সারিবদ্ধ লাশ দেখে অশ্রুসিক্ত হলেন এই রাষ্ট্রনেতা। এইবার বাংলাদেশিদের সব থেকে প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার ইহুদি সংশ্লিষ্ট ক্লাবের ম্যাচে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, মাঠে উঠল ইরান ফিলিস্তিনের পতাকা। সারা পৃথিবী থেকেই বিতাড়িত হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলিরা। এরপর জানাবো সমুদ্র তীরবর্তী ক্যাফেতে বোমা হামলা, বহু নিহত। এদিকে যুক্তরাষ্ট্রের হাত ধরেই শুরু হয়েছিল ইরানের পরমাণু কর্মসূচি, আর এই ইরানের পরমাণু অস্ত্র দিয়েই, পরমাণু বোমা দিয়েই দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটা সময় পুরোপুরি ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর জানিয়ে দেব পরমাণু কেন্দ্রে ফের ব্যাপক নির্মাণ কাজ চালাচ্ছে ইরান। খুব দ্রুতই পারমাণবিক বোমা তৈরি করে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং ইসরায়েল জুড়ে পরমাণু বোমা হামলা চালিয়ে ফিলিস্তিনকে স্বাধীন করে নেবে ইনশাআল্লাহ। এরপর জানাবো সিন্ধু চুক্তি কার্যকর করতে ভারতকে আহ্বান পাকিস্তানের। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন ন্যাটোতে যোগদানের পরদিনই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, হাঙ্গেরির প্রধানমন্ত্রীর ঘোষণা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আবারও ইসরায়েলে মিসাইল হামলা। ইরানের পাশে দাঁড়িয়ে ইসরায়েলকে নরক বানাতে মিসাইল ছুড়ল ইয়েমেন। এদিকে ট্রাম্প খামেনির বাকযুদ্ধ চলছে। খামেনির পাল্টা জবাবে ট্রাম্পের মান সম্মান ধুলোয় মিশে গেল। অপরদিকে অঝরে কাঁদলেন মিসাইলম্যান কিম জন উন। ভিডিও ভাইরাল। হঠাৎ কেন অঝরে কাঁদলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উন? জানা গেল চাঞ্চল্যকর তথ্য। ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট এবং আন্তর্জাতিক দুনিয়ার সকল গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন, যার উপস্থিতি মানি শক্তিশালী মিসাইল উৎক্ষেপণ কিংবা শক্তিমত্তার এক নিঃশব্দ ঘোষণা, যার নামের সঙ্গে জুড়ে থাকে আতঙ্ক, যিনি পরিচিত লৌহ মানব হিসেবে। এবার সেই কিমকে দেখা গেল এক ভিন্ন রূপে, যেন পাথর গলে পানি গড়িয়ে পড়ছে ঝর্ণার মতো। নিজ দেশের সৈনিকদের সারিবদ্ধ লাশ দেখে অশ্রুসিক্ত হলেন এই রাষ্ট্রনেতা, অথচ তিনি নিজের আবেগ প্রকাশে ছিলেন বরাবরই কুণ্ঠিত। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এই দৃশ্যটি রীতিমতো নাড়া দিয়েছে পুরো বিশ্বকে। রাশিয়ার যুদ্ধক্ষেত্রে নিহত উত্তর কোরিয়ান সেনাদের স্মরণে আয়োজিত হয় অনুষ্ঠান। মস্কোর সঙ্গে প্রতিরক্ষা চুক্তির 1 বছর পূর্তিতে আয়োজিত এই অনুষ্ঠানে যুদ্ধের ফুটেজ দেখে আবেগে ভেঙে পড়েন কিম। কফিনগুলো মোড়ানো ছিল উত্তর কোরিয়ার লাল নীল পতাকায়। এক একটি কফিন যেন সাক্ষ্য দিচ্ছিল নিঃশব্দ ও রক্তক্ষয়ী যুদ্ধে হারিয়ে যাওয়া আনুগত্য পরায়ণ এক একটি সৈনিকের ইতিহাস। দ্য টেলিগ্রাফ ও ইয়াহু নিউজের তথ্য অনুযায়ী ইউক্রেনে রাশিয়ার সেনাদের সঙ্গে যৌথ লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 6000 উত্তর কোরীয় সেনা। কিম জানেন এই মৃত্যু কেবল সংখ্যা নয়, প্রতিটি কফিনে বাঁধা ভিন্ন ভিন্ন পরিবারের কান্না এবং নিভে যাওয়া বিভিন্ন স্বপ্ন। পাথরের মতো কঠোর কিম জং উনের এই অশ্রু আজ যেন যুদ্ধের গল্পকে করছে আরো মানবিক। এই কান্না শুধু একজন রাষ্ট্রপ্রধানের নয়, এই কান্না শাসকের মুখে যুদ্ধের নির্মমতার এক নীরব স্বীকারোক্তি। মধ্যপ্রাচ্য উত্তেজনা যেন থামছেই না। যুদ্ধবিরতির পরও বিভিন্ন মহলের আলোচনার কেন্দ্রে ইরান। হঠাৎই সে আলোচনায় নতুন মাত্রা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতার ডিজিটাল যুদ্ধ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হঠাৎ করে ভয়ঙ্কর এক কথার যুদ্ধ শুরু হয়েছে। খামেনি তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ট্রাম্প যা বলছে তা অতিরঞ্জন, তিনি সত্যটা লুকাতে চাইছেন। এর আগে ট্রাম্প এক পোস্টে লেখেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলো একেবারে ধ্বংস করে দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউজ উইকের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এমনকি ট্রাম্প বলেছিলেন, ইরান ইসরায়েল যুদ্ধের সময় তিনি চাইলে খামেনিকে হত্যা করতে পারতেন, কিন্তু তিনি ইচ্ছে করে বাঁচিয়ে রেখেছেন। এর জবাবে খামেনি বলেন, তার এইসব কথার ভেতরে অন্য একটা সত্য লুকিয়ে আছে, সেটা হলো আসলে তারা কিছুই অর্জন করতে পারেনি। বৃহস্পতিবার খামেনি আরও বলেন, আমরা আমেরিকাকে কঠিন একটা চপেটাঘাত করেছি, আর আমেরিকা না থাকলে ইসরায়েল হয়তো এখন আর টিকেই থাকতো না।
ট্রাম্পও চুপ থাকেননি। তিনি নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালে লেখেন, আমি জানতাম খামেনি কোথায় আছেন। আমি চাইলে তাকে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। বরং আমি ইসরায়েলকে আরো বড় হামলা করা থেকে থামিয়েছি। এই কথার লড়াইয়ের পেছনে আছে এক ভয়াবহ সত্য। সম্প্রতি ইরান আর ইসরায়েলের মধ্যে 12 দিন ধরে একটা যুদ্ধ হয়েছে, যেটা শেষ হয়েছে আমেরিকার মধ্যস্থতায় একরকম ঠুনকো একটা যুদ্ধবিরতির মাধ্যমে। সেই যুদ্ধের সময়ই যুক্তরাষ্ট্র ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই হামলা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র দুই দিকেই ভেতরে ভেতরে নানা মতবিরোধ আছে। কেউ বলছে এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার কেউ কেউ বলছে তেমন কিছুই হয়নি। ইরান অবশ্য প্রকাশ্যে বলছে খুব একটা ক্ষতি হয়নি, কিন্তু তাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্বীকার করেছেন এই হামলায় ইরানের বেশ কিছু স্থাপনা সত্যিই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ট্রাম্প আবার বলেছেন, আমি ইরানকে কিছুই দিচ্ছি না, তাদের সঙ্গে কোনো কথাও বলছি না। তিনি আবার পুরনো 2015 সালের পরমাণু চুক্তি JCPOA কে মূর্খতা বলে আখ্যা দেন এবং অভিযোগ তোলেন ওবামা সরকার ইরানকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছে এক ব্যর্থ চুক্তির নামে। ট্রাম্প 2018 সালে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে দেন। তার ভাষ্য ছিল ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে আর পুরো অঞ্চলে অশান্তি ছড়াচ্ছে। সব মিলিয়ে খামেনি আর ট্রাম্পের এই কথার যুদ্ধ নতুন করে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে একটা বড় সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এই বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও ইরানি কর্মকর্তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে নিউজউইক। আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সবার প্রিয় ফুটবল দল আর্জেন্টিনা এবং ব্রাজিল। তার মধ্যে আর্জেন্টিনায় ইহুদি সংশ্লিষ্ট ক্লাবে ম্যাচে ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে এবং সেখানে ইরান ফিলিস্তিনের পতাকা উড়েছে। এতে আমি আনন্দিত। আপনার মতামতকে কমেন্ট করে লিখে জানান। আর্জেন্টিনার ইহুদি সংশ্লিষ্ট ক্লাবের ম্যাচে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, মাঠে উড়ল ইরান ফিলিস্তিনের পতাকা। আর্জেন্টিনায় একটি দ্বিতীয় বিভাগের ফুটবল ম্যাচ সম্প্রতি পরিণত হয়েছে তীব্র ইসরায়েল বিরোধী বিক্ষোভের মঞ্চে, যেখানে অল বয়েজ নামের স্থানীয় একটি ক্লাবের সমর্থকরা ইরানি এবং ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এ সময় ইসরায়েলি প্রতীক চিহ্নিত একটি কফিনও প্রদর্শন করা হয়। আলহামদুলিল্লাহ, বিশ্বজুড়ে এভাবেই ফিলিস্তিনের বিজয়ের জয় জয়কার আর ইসরায়েলের পরাজিত বার্তা খুব দ্রুতই ছড়িয়ে যাবে বিশ্বজুড়ে। আলহামদুলিল্লাহ। সমুদ্র তীরবর্তী ক্যাফেতে বোমা হামলা, নিহত বহু। ফিলিস্তিনের গাজায় একটি ক্যাফে, স্কুল ও খাদ্য বিতরণ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মাধ্যমে কমপক্ষে 95 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এছাড়া একটি হাসপাতালে হামলা চালিয়ে আরো বেশ কয়েকজনকে আহত করা হয়েছে। সোমবার 30 জন হামলায় নিহতদের মধ্যে কমপক্ষে 62 জন গাজা শহর এবং উত্তরাঞ্চলে নিহত হন। খবর আল জাজিরার। জানা গেছে গাজা শহরের উত্তরে সমুদ্র তীরবর্তী আল বাকা ক্যাফেটেরিয়ায় ইসরায়েলি হামলায় 39 জন নিহত হয়েছে। এখানে আহত হয়েছে আরো কয়েক ডজন। নিহতদের মধ্যে সাংবাদিক ইসমাইল আবু হাতাব, ক্যাফেতে জড়ো হওয়া নারী ও শিশুরাও ছিলেন। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ইসরায়েলি যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে। ইয়াহিয়া শরীফ নামে এক ব্যক্তি বলেন, আমরা মানুষের ছিন্ন ভিন্ন অবস্থায় দেখতে পেয়েছি। এই জায়গাটি কারোর সঙ্গে সম্পর্কিত ছিল না, কোনো রাজনীতি বা কোনো সামরিক সম্পর্ক ছিল না। জন্মদিনের পার্টির জন্য শিশু সহ লোকজন এটি ভরা ছিল। বোমা হামলায় ক্যাফেটিতে সমতল হয়ে যায় এবং মাটিতে একটি বিশাল গর্ত তৈরি হয়। যুক্তরাষ্ট্রের হাত ধরেই শুরু হয়েছিল ইরানের পরমাণু কর্মসূচি। নিঃসন্দেহে এই মুহূর্তে বিশ্ব রাজনীতির জন্য অন্যতম আলোচিত বিষয় হল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত। আর এই দ্বন্দ্বের পেছনে একমাত্র কারণ হল ইরানের পারমাণবিক কর্মসূচি। মূল বিষয় হল ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবে না যুক্তরাষ্ট্র। কিন্তু সব থেকে অবাক করা তথ্য হল এই যুক্তরাষ্ট্রের হাত ধরেই শুরু হয়েছিল ইরানের পরমাণু কর্মসূচি। কিন্তু কিভাবে, কেনই বা যুক্তরাষ্ট্র সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে সেই ইরানের পরমাণু স্থাপনায় হামলা করল? 1955 সালে যুক্তরাষ্ট্র একটি কর্মসূচি হাতে নেয়, যার উদ্দেশ্য উন্নয়নশীল দেশগুলোর কাছে সীমিত পরিমাণ বিভাজকযোগ্য পদার্থ রপ্তানির অনুমতি দেওয়া এবং পারমাণবিক চুল্লি নির্মাণে সহায়তা করা। এই কর্মসূচির প্রথম উপরিভাগেই ছিল ভারত। এরপর একে একে দক্ষিণ আফ্রিকা, ইসরায়েল, তুরস্ক, পাকিস্তান, পর্তুগাল, গ্রিস, স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল এবং ইরান, এই দেশগুলোও যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহায়তা পেতে শুরু করে। এই সম্পর্কিত ইতিহাস নিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস, ইরান ওয়াজ আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। 1957 সালের 5 মার্চ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। তখন ইরানে শাসন করছিলেন মোহাম্মদ রেজা পাহলভি। পরমাণু কেন্দ্রে ফের ব্যাপক নির্মাণ কাজ চালাচ্ছে ইরান। পারমাণবিক কর্মসূচিতে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর পরমাণু কর্মসূচিতে তেহরানের জোরদার পদক্ষেপের আশঙ্কা করছিল বিশ্লেষকেরা। সম্প্রতি মাস্কার টেকনোলজিসের প্রকাশিত নতুন স্যাটেলাইট চিত্রে এর প্রমাণ মিলেছে। রোববার বিবিসি ভেরিফাই ওই চিত্র বিশ্লেষণ করে দেখেছে, মার্কিন বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে ব্যাপক নির্মাণ কাজ শুরু হয়েছে। সেখানে ভারী নির্মাণ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে ইরানের রাষ্ট্রদূত আমির সৈয়দ ইরাভানি
জাতিসংঘকে বলেছে যে তেহরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি কখনোই বন্ধ হবে না। স্যাটেলাইট চিত্র অনুযায়ী রোববার নতুন করে নির্মাণ করা একটি প্রবেশপথের কাছে একটি খনন যন্ত্র, এক্সকাভেটর ও ক্রেন দেখা গেছে। মার্কিন বাংকার ব্লাস্টার বোমা যেখানে আঘাত করছিল এটি তার খুব কাছাকাছি। পাহাড়ের নিচে একটি বুলডোজার ও লরিও স্যাটেলাইট ছবিতে দৃশ্যমান। এছাড়া ফোর্দ কেন্দ্রের পাশাপাশি প্রবেশপথে ও কমপ্লেক্সের পূর্ব দিকে অবস্থিত একটি ক্ষতিগ্রস্ত ভবনেও নির্মাণ কাজ চলছে। এই দুটি স্থান ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। মার্কিন বাংকার ব্লাস্টার বোমা হামলার পর দিন ইসরায়েল এই দুই স্থানে বিমান হামলা চালিয়েছিল। মূলত বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যতই চাক যে ইরান পরমাণু শক্তিধর হতে পারবে না, ইতিমধ্যেই মনেই হচ্ছে যে ইরান পরমাণু শক্তিধর দেশ হয়ে গেছে, কারণ তাদের পরমাণু এতটাই সমৃদ্ধকরণের ব্যবস্থা রয়েছে যা কোনোভাবেই ঠেকাতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নিশ্চিত যে ইরানের পরমাণু দিয়েই তাদের ধ্বংস হবে, যে কারণে থামানোর জন্য তোড়জোড় শুরু করেছে, হামলা করেছে এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন ব্যাপক হামলা চালিয়ে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। কিন্তু ইরানও কিন্তু থেমে নেই। ইরান পাল্টা জবাব দিয়েছে এবং পরমাণু বোমা তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। তারা থামবে না বলে জানিয়ে দিয়েছে। ইনশাল্লাহ অচিরেই অন্যতম পরমাণু শক্তিধর দেশ হিসাবে ইরান গঠিত হবে এবং সারা বিশ্বে তা প্রকাশিত হবে, আর ঠিক ধূলিসাৎ হয়ে যাবে অবৈধ রাষ্ট্র দখলদার ইহুদিবাদী ইসরায়েল। সিন্ধু চুক্তি কার্যকর করতে ভারতকে আহ্বান পাকিস্তানের। ভারত যেন 1960 সালের সিন্ধু পানি চুক্তির কার্যক্রম পুনরায় শুরু করে, এবার সেই আহ্বান জানিয়েছে পাকিস্তান। ভারত এই চুক্তি চলতি বছরের মে মাস থেকে স্থগিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দ্য হেগে অবস্থিত স্থায়ী সালিসি আদালতের সাম্প্রতিক রায় প্রমাণ করেছে এই চুক্তি এখনো বৈধ ও আন্তর্জাতিকভাবে কার্যকর। খবর হিন্দুস্তান টাইমসের। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর সোমবার এক বিবৃতিতে বলেছে, আদালতের 27 জুনের রায় আমাদের অবস্থানকে সমর্থন করেছে। সিন্ধু জল চুক্তি এখনো কার্যকর আছে এবং ভারত একতরফাভাবে এ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আমরা ভারতকে আহ্বান জানাই তারা যেন অবিলম্বে চুক্তির স্বাভাবিক কার্যক্রম শুরু করে এবং সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে। ইউক্রেন ন্যাটোতে যোগদানের পরদিনই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ঘোষণা হাঙ্গেরির প্রধানমন্ত্রীর। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন তিনি বিশ্বাস করেন ন্যাটোতে ইউক্রেনের প্রবেশের ফলে পরের দিনই রাশিয়ার সঙ্গে সশস্ত্র সংঘাত এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হবে। তিনি এক্স পোস্টে লিখেছেন, ইউক্রেন ন্যাটোতে এর অর্থ হবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ এবং পরের দিনই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। তিনি ইইউতে যোগদানের জন্য ইউক্রেনের আকাঙ্ক্ষা সম্পর্কেও মন্তব্য করেন। অরবান বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের বেপরোয়াভাবে ইউক্রেনকে স্বীকৃতি করার তাড়াহুড়া যুক্তরাষ্ট্রকে ইউরোপের কেন্দ্রস্থলে টেনে আনবে। এটি কূটনীতি নয়, এটি উন্মাদনা। আমরা ইউরোপকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দেব না। এর আগে আরবান বলেছিলেন এই সংস্থাগুলোকে ইউক্রেনের যুক্ত হওয়ার বিষয়ে ন্যাটো এবং ইইউতে মনোভাব পরিবর্তন হয়েছে। এমনকি পোল্যান্ডও তাদের অবস্থান পরিবর্তন করেছে। এদিকে 12 দিনের যুদ্ধে নিহত 900-ও বেশি জানালো ইরানের বিচার বিভাগ। ইরানের বিচার বিভাগ সোমবার জানিয়েছে, ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে দেশটিতে অন্তত 935 জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় এক সপ্তাহ পর এ তথ্য প্রকাশ করল তারা। তেহরান থেকে এএফপি জানায়, রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীরের বরাত দিয়ে তথ্য জানিয়েছে, জাহানির শাসনের বিরুদ্ধে আমাদের দেশের উপর পরিচালিত 12 দিনের যুদ্ধে এখন পর্যন্ত 935 জন শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে। জাহাঙ্গীর বলেন, নিহতদের মধ্যে 132 জন নারী ও 38 জন শিশু রয়েছেন। তিনি আরো জানান, তেহরানের ইভিল কারাগারে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে 79 জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে কয়েদি, তাদের দর্শনার্থী, আত্মীয় এবং প্রশাসনিক কর্মচারীরা ছিলেন। 13 জন ইসরায়েল ইরানের বিপক্ষে ব্যাপক বোমা হামলা শুরু করে। এতে শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন। হামলায় ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ছাড়াও আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়। জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা আঘাত হানে, যা ইসরায়েলের তেল আবিব, হাইফা সহ বিভিন্ন প্রধান শহরে আঘাত হানে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় দেশটিতে 28 জন নিহত হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় 24 জুন।